ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আধুনিক ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয়ের জাতীয় আন্দোলন অর্থাৎ 1858 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ শাসনের অধীনে যে জাতীয় আন্দোলনগুলি গড়ে উঠেছিল সেই সম্পর্কিত বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই অংশ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করাই হয়ে থাকে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। জাতীয় আন্দোলন 1858 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিছু গুরুত্বপূর্ণ প্রেস অ্যাক্ট বা সংবাদপত্র আইন। প্রেস অ্যাক্ট 1799 কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। প্রেস অ্যাক্ট 1823 কে প্রবর্তন করেন? জন অ্যাডাম। প্রেস অ্যাক্ট 1835 প্রবর্তন করেন কে? চার্লস মেটক্যাপ। এনাকে লিবারেটর অফ প্রেস বা সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। এই প্রশ্নটি কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। যে সমস্ত প্রশ্ন বারংবার পরীক্ষাতে এসেছে সেগুলি প্রত্যেকটি আমি হাইলাইট করে দিয়েছি, সেগুলি বোল্ড করে লেখা আছে। অবশ্যই এগুলো নোট ডাউন করার সময় মনে রাখবেন। এরপর দি লিসেনিং অ্যাক্ট 1857 সালে প্রবর্তন করেন লর্ড ক্যানিং। এই সমস্ত আইনগুলো, তার মানে তখন যে ইংরেজদের পক্ষ থেকে শাসন করছিলেন সেই কিন্তু এইগুলো প্রবর্তন করেন, সেইগুলোই কিন্তু সঠিক উত্তর হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে কে প্রবর্তন করেন? লর্ড লিটন। এটা কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে। ডাব্লিউবিসিএস এর পরীক্ষাতেও কিন্তু বহুবার এসছে, একই প্রশ্ন বারংবার রিপিট হয়ে যায়, তো যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দি নিউজ পেপার অ্যাক্ট 1905 এবং ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1910 প্রবর্তন করেন কে? লর্ড মিন্টো। এই দুটোই কিন্তু লর্ড মিন্টোই প্রবর্তন করেন। এরপর ইন্ডিয়ান প্রেস অ্যাক্ট 1931 কে প্রবর্তন করেন? লর্ড আরউইন। তাহলে এইগুলি ছিল কিন্তু সব প্রেস অ্যাক্ট, গুরুত্বপূর্ণ প্রেস অ্যাক্ট। এর মধ্যে যে দুটি বেশি করে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় বা বিশেষ গুরুত্বপূর্ণ, সে দুটি বোল্ড করা আছে। এরপর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে? 1876 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলতে কি বোঝায়? নাটকের কণ্ঠরোধ করার জন্য লর্ড নর্থব্রুকের শাসনকালে 1876 সালে মার্চ মাসে এই আইন পাশ হয়। এই আইন অনুসারে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো নাটকের অনুষ্ঠান করা যাবে না। অভিনয়ের পূর্বে সকল নাটক পুলিশের কাছে জমা দিতে হবে এবং তারাই বিচার করবেন নাটকটি অনুষ্ঠানযোগ্য কিনা। তাহলে সেই সময়, অর্থাৎ ইংরেজদের শাসনের সময় কিন্তু বিভিন্ন নাট্যাভিনয়ের মাধ্যমে, নাটকের মাধ্যমে কিন্তু তখনকার যে ইংরেজদের শাসন শোষণ, যে সাধারণ জনগণের বিরুদ্ধে যে তাদের যে অকথ্য অত্যাচার, সেগুলো কিন্তু তুলে ধরা হতো। তো এইগুলো কি যখন দেখলো যে জনগণের মধ্যে একটা প্রতিরোধ গড়ে উঠছে ইংরেজদের বিরুদ্ধে, সেই সময় কিন্তু এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে 1876 সালে এটাকে রোধ করার প্রচেষ্টা করা হলো, মানে ব্রিটিশদের পক্ষ থেকে। এরপর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা সাধারণী ও বেঙ্গলি পত্রিকা প্রতিবাদ জানায়। দেশ স্বাধীন হওয়ার পরে এই আইন রদ হয়। এরপরে কিন্তু সেই ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ভারত সভা এবং সাধারণী বেঙ্গলি পত্রিকা, এগুলি সবাই কিন্তু প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তারপরে কিন্তু এই নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনটা বন্ধ হয়েছিল। এরপর কিছু বিশেষ তথ্য যেগুলো গতানুগতিকভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। জুরি অ্যাক্ট কত সালে? 1826 সালে প্রবর্তিত হয়। 1878 সালে অস্ত্র আইন, সেই অস্ত্র আইনটা কিন্তু বহুবার পরীক্ষায় ছিল লিটনের সময়। তখন আর্মস অ্যাক্ট, যাকে বলা হয় ইংরেজিতে আর্মস অ্যাক্ট, 1878 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। অস্ত্র আইন কি? অস্ত্র আইন আমাদের ওপর জাতিগত অধীনতার ছাপ মেরে দিয়েছে। এই কথাটি কি? বক্তা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই অস্ত্র আইন আমাদের উপর জাতিগত অধীনতার ছাপ মেরে দিয়েছে। এটা অধীনতা না, স্বাধীনতার। এটা কি হবে? এই কথাটা কিন্তু কে বলেছেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটাও কিন্তু পরীক্ষাতে বারংবার জিজ্ঞাসা করা হয়, খুবই একটা ইম্পর্টেন্ট। এরপর লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসন কত? 1882 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে চালু হয়েছিল। এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। হান্টার কমিশন বহুবার পরীক্ষাতে এসেছে, শিক্ষা সংক্রান্ত একটি বিষয়। কত? উইলসন হান্টার, যিনি ইন্ডিয়ান মুসলিম নামে একটি বই লেখেন। উইলিয়াম হান্টার। এই প্রত্যেকটি কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ইলবার্ট বিল কত সালে? 1883 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলেই কিন্তু তখন ইলবার্ট বিল হয়েছিল। এই প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি দেখো বোল্ড করা আছে, প্রত্যেকটি পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। এবার ইলবার্ট বিল সম্পর্কে আমরা একটু জেনে নেব। এবার ইলবার্ট বিল সম্পর্কে আমরা একটু জেনে নেব। ইলবার্ট বিল 1833 সালে লর্ড ইলবার্ট আইনের ক্ষেত্রে সমতা আনার চেষ্টা করেন। এর আগে শ্বেতাঙ্গ অভিযুক্ত হলে তার বিচার করতেন শুধুমাত্র শ্বেতাঙ্গ বিচারক। তার মানে
ইলবার্ট বিলের আগে কিন্তু শ্বেতাঙ্গরা যদি কোনো অপরাধ বা অন্যায় করতেন তার বিচার কিন্তু শুধুমাত্র শ্বেতাঙ্গদের কাছেই ছিল করার ক্ষমতা। তারা কিন্তু তো কখনোই যে কৃষ্ণাঙ্গ বা ভারতবাসীরা কিন্তু কেউ তার বিচার করতে পারতো না। ইলবার্ট বিল কথা তুলে দেওয়ার জন্য 1883 সালে একটি আইনের খসড়া তৈরি করেন। এটি ইলবার্ট বিল বা 1883 নামে পরিচিত। উদ্দেশ্য কী ছিল? জাতি বর্ণ নির্বিশেষে জেলা ম্যাজিস্ট্রেট, দায়রা বিচারক, অভিযুক্ত ইউরোপীয়দের বিচার করতে পারবেন। এরপর ইলবার্ট বিলের 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইংরেজদের আন্দোলনকে বলা হতো হোয়াইট মিউনিটি বা শ্বেতাঙ্গ আন্দোলন। এই যে ইলবার্ট বিলের বিরুদ্ধে কিন্তু ইংরেজরা আন্দোলন করেছিল সেটাকে বলা হয় শ্বেতাঙ্গ আন্দোলন। এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় শ্বেতাঙ্গ আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কারা করেছিল। এরপর দেশাত্মবোধক সাহিত্যের বিকাশ। ঈশ্বরচন্দ্র গুপ্তের কি কাঁচরাপাড়া লেখায় সর্বপ্রথম জাতীয়তাবোধের স্ফুরণ দেখা যায়। তিনি ভারতবর্ষকে ইন্দ্রের অমরাবতী অপেক্ষাও শ্রেষ্ঠ বলে অভিভূত করেছেন। দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া বক্তাকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি 1839 সালে সংবাদ প্রভাকর নামে একটি দৈনিক বাংলা পত্রিকা প্রকাশ করেন, যেটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। এটা কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? এটা কিন্তু আসে সংবাদ প্রভাকর হবে সঠিক উত্তর। এরপর কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, যিনি পদ্মিনী উপাখ্যানে লিখেছেন, এটা হবে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে দাসত্ব শৃঙ্খল বলে, কে পারিবে হায় হে কে পারিবে হায়। এই উক্তিটিও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এটা কে? কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হবে সঠিক উত্তর। এরপর মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন কি? আমরা দুর্বল ক্ষীণকুখ্যাত জগতে পরাধীন, হা বিধাতা আবদ্ধ শৃঙ্খলে, জন্মভূমি রক্ষার্থ কে ডরে মরিতে, যে ডরে ভীরু সে মূঢ় শতাধিক করেন। এরপর নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ, কুরুক্ষেত্র, বিভিন্ন এগুলো মোটামুটি জেনে রাখা জরুরি এই তথ্যগুলো। এরপর গুরুত্বপূর্ণ কি আছে? প্রথমটি নীল দর্পণ কার লেখা? দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ যে দীনবন্ধু মিত্র আসেন, এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় চাকর দর্পণ, এই দুটো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়। অমৃতলাল বসু কি? হীরকচূর্ণ, এটা লিখেছেন। গিরিশচন্দ্র ঘোষ সিরাজদৌল্লা, এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। যেগুলি খুবই ইম্পর্টেন্ট সেগুলো প্রত্যেকটি বোল্ড করে দেওয়া আছে, সেগুলি দেখে নেবে। মীর কাসিম ও ছত্রপতি শিবাজী নাটকগুলি রচনা ও মঞ্চস্থ করেন কে? গিরিশচন্দ্র ঘোষ। দ্বিজেন্দ্রলাল রায় সূর্যের দেশে মেবার পতন, এই মেবার পতন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। প্রতাপ সিংহ জিজ্ঞাসা করা হয়। শাহজাহান, দুর্গাদাস প্রভৃতি এগুলোকে দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত, রাজসিং, দেবী চৌধুরানী ভীষণ ইম্পর্টেন্ট। দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ তো বহু পরীক্ষাতে বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। কে লিখেছেন এগুলো সব? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর একটি গুরুত্বপূর্ণ তথ্য, 76-এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ, যেটি 1882 সালে প্রকাশিত হয়েছিল। তো আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে। আর কোন পটভূমিতে হয়েছিল? 76-এর মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয়েছিল আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাস থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে। তাহলে এই যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে, কার উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, তাই কিন্তু এগুলো জেনে রাখা খুবই জরুরি। কৃষ্ণচরিত গ্রন্থের মধ্য দিয়ে বঙ্কিম শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা বলেছেন। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, রামমোহনকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন কে? জওহরলাল নেহরু। পরীক্ষায় আসে, বহুবার পরীক্ষা আসে। ভারত প্রতীক বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহনকে ভারত প্রতীক বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্রকে ভারতের জাতীয়তাবাদের গুরু বলেছেন কে? ঋষি অরবিন্দ। বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। WBCS প্রিলিমসে তো বারবার আসে এসব প্রশ্ন। বিবেকানন্দকে আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন কে? রমেশচন্দ্র মজুমদার। এটাও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বোল্ড করে দেওয়া আছে। এরপর বিবেকানন্দের রচনা কি? বর্তমান ভারত। পরীক্ষায় আসে বর্তমান ভারত কে লিখেছেন? প্রাচ্য, পাশ্চাত্য, রাজযোগটাও ইম্পর্টেন্ট। পরিব্রাজক, এটাও ইম্পর্টেন্ট। জ্ঞানযোগ, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কিন্তু বিবেকানন্দের রচনা। প্রবুদ্ধ ভারত ইংরাজি পত্রিকা, এটাও কিন্তু বিবেকানন্দের। উদ্বোধন বাংলা পত্রিকায় তিনি লিখতেন। এরপর হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এটা কার উক্তি? বিবেকানন্দ। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এরপর
ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ, এটাও কিন্তু বিবেকানন্দের উক্তি। এই প্রত্যেকটি উক্তি কিন্তু জেনে রাখা জরুরি। এরপর বিবেকানন্দ বলেছেন, দুর্বলতাই হলো দাসত্বের নামান্তর, দুর্বলতাই হলো মৃত্যু। এটা কিন্তু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করায়, বোল্ড করা আছে। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি ভাষণ দিয়েছিলেন। তাহলে শিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল, মহাসম্মেলন, সেটা কত সালে হয়েছিল, এটা কিন্তু পরীক্ষা আসে 1893 খ্রিস্টাব্দে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বিবেকানন্দকে কী বলেছেন? আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন। এর আগেই বলেছি, এটা আরেকবার রিপিট হচ্ছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার। মহারাষ্ট্রের জীবন প্রভাত এবং রাজপুত জীবন সন্ধ্যা লেখেন কে? রমেশচন্দ্র দত্ত। ভারতীয় অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক, এনাকে কিন্তু বলা হয় ভারতীয় অর্থনৈতিক জাতীয়তাবাদের জনককে রমেশচন্দ্র মজুমদার। এটা হবে সঠিক উত্তর। এবার ভারতীয় বিক্ষোভের জনককে? তিলক। এটা কে বলেছেন? ভ্যালেন্টাইন চিরল। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। তাহলে এটাও কিন্তু বোল্ড করা হয়নি, এটা খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। তাহলে ভারতীয় বিক্ষোভের জনক কে? বাল গঙ্গাধর তিলক। এটা কে বলেছেন? ভ্যালেন্টাইন চিরল। এটা ভিরল না চিরল হবে। ভ্যালেন্টাইন চিরল বলেছেন কাকে? ভারতীয় বিক্ষোভের জনক বাল গঙ্গাধর তিলককে। তাহলে সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এরপর দেশীয় সংবাদপত্রের ভূমিকা। ভারতে প্রকাশিত প্রথম পত্রিকা কি? বেঙ্গল গেজেট। এটা কিন্তু পরীক্ষায় আসে 1780 খ্রিস্টাব্দে। এটা সাপ্তাহিক ইংরাজি পত্রিকা। প্রকাশক কে ছিলেন? জেমস হিকি। বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, খুব ইম্পর্টেন্ট। 1798 খ্রিস্টাব্দে বেঙ্গল হরকরা প্রকাশিত হয়। দিগদর্শন 1818 সালে। সম্পাদককে? মাসম্যান। প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। তাহলে এটা কিন্তু ইংরেজিতে ছিল বেঙ্গল গেজেট, আর বাংলা সাপ্তাহিক, এটাও পরীক্ষা আসে। দিগদর্শন মাসম্যানের কত? 1818 খ্রিস্টাব্দে। এরপর 1821 সালে রামমোহন রায় প্রকাশ করেন কি? সংবাদ কৌমুদী, বাংলা সাপ্তাহিক। এটাও কিন্তু আসে। সংবাদ কৌমুদীর প্রকাশ কে করেন? বা রামমোহনের প্রকাশিত একটি পত্রিকা, নিম্নের পত্রিকা, মানে কোন পত্রিকাটি রামমোহন প্রকাশ করেন? এভাবেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1839 সালে প্রকাশ করেন কি? সংবাদ প্রভাকর, যেটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। এটা কিন্তু আগেও বলা হয়েছে, এটা রিপিট হলো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা কোনটি এবং কে প্রকাশ করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর কি? সংবাদ প্রভাকর। প্রসন্ন কুমার ঠাকুর ইন্ডিয়ান রিফর্ম এই পত্রিকার গঠন করেন 1831 খ্রিস্টাব্দে। এরপর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন ইন্ডিয়ান মিরর, কত? 1861 খ্রিস্টাব্দে লেখেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা জিজ্ঞাসা করে। ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া। দেশীয় সংবাদপত্র আইন কত? 1878 সালে 14 মাস প্রবর্তিত হয়। এটা কি? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলা হয় 1878 খ্রিস্টাব্দে। শিশির কুমার ঘোষ অমৃতবাজার। এই অমৃতবাজার পত্রিকা কত সালে? 1868 খ্রিস্টাব্দে। এটা কে প্রকাশ করেন? এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, খুব ইম্পর্টেন্ট, শিশির কুমার ঘোষ। যশোর থেকে প্রকাশিত হতো এটি। যশোর, তখন তো পশ্চিমবঙ্গ বা বর্তমানে যে বাংলাদেশ, সব কিন্তু একই ছিল, বাংলাই বলা হতো। তো যশোর এখন বর্তমানে এটা বাংলাদেশে অবস্থিত। 1869 সাল থেকে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও লেখা হতো এই অমৃতবাজার। এরপর 1878 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে ফাঁকি দেওয়ার জন্য অমৃতবাজার সম্পূর্ণরূপে ইংরেজিতে প্রকাশিত হয়। লর্ড রিপনের আমলে 1882 সালে এই আইনটি বাতিল হয়। অর্থাৎ ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে লর্ড রিটনের সময় চালু হয়েছিল, সেই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, সেটা রদ হয়েছিল লর্ড রিপনের আমলে 1882 খ্রিস্টাব্দে। লর্ড লিটনের আমলে 1876 থেকে 80, 1879 সালে প্রবর্তিত হয় অস্ত্র আইন। এটা 79 না, এটাকে অস্ত্র আইনটা 78 করা হোক। সঠিক উত্তর অপশান অনুযায়ী হবে। তাহলে আর্মস অ্যাক্ট কত? 1878 খ্রিস্টাব্দে। কার সময়? লর্ড লিটনের সময় কিন্তু আর্মস অ্যাক্ট প্রবর্তিত হয়। এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এই আইনে সরকারের অনুমতি ছাড়া ভারতীয় আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করা হয়। অস্ত্র আইন 1878 সালে বাতিল করেন কে? লর্ড রিপন। কত সালে? 1882 খ্রিস্টাব্দে। তাহলে যে অস্ত্র আইন হয়েছিল 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময়, সেটা বাতিল করেন কে? লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে। এরপর 1876 সালে প্রবর্তিত হয় নাট্যাভিনয় সংক্রান্ত আইন। এর আগে হচ্ছে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, কত? 1876 সালে প্রবর্তন করেন লর্ড নর্থব্রুক। সভা ও সমিতি কি? ঐতিহাসিক অনিল শীল ঊনবিংশ শতকের সমিতির গঠনের যুগ বা এজ অব অ্যাসোসিয়েশন বলেছেন। বঙ্গভাষা প্রাদেশিকা সভা কত? 1836 সালে গঠিত হয়। 1836 সালে, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর ভূমধ্য অধিকারী সমিতি, ল্যান্ড হোল্ডার অ্যাসোসিয়েশন 1838 সালে দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন, সভাপতি রাধাকান্ত দেব।
ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডামস, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা আসে। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843 খ্রিস্টাব্দে কে করেছিল? থমসন, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ল্যান্ড হোল্ডার অ্যাসোসিয়েশন 1838, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি 1843, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, প্রত্যেকটি ইম্পর্টেন্ট আসার মতো পরীক্ষায়। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, সভাপতি কে ছিল? রাধাকান্ত দেব, পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। সচিব কে ছিল? দ্বারকানাথ ঠাকুর। এদের মুখপত্র কে ছিল? মুখপত্র কী ছিল? দি হিন্দু প্যাট্রিয়ট, কত? 1853 খ্রিস্টাব্দে। সম্পাদক কে ছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে। ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট, এটা বোল্ড করতে মিস্টেক হয়ে গেছে। নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী তুলে ধরা হয় কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। এটা সম্পাদক কে ছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটা কিন্তু পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু নোট ডাউন করে নেবে অবশ্যই, স্টার মার্ক। এরপর দাদাভাই নৌরোজি 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন গঠন করেন, এটাও খুব ইম্পর্টেন্ট। লন্ডন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে গঠন করেন কত খ্রিস্টাব্দে? এটা কিন্তু পরীক্ষা আসে। 1870 সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি রানাডে পুনায় সার্বজনীন সভা গঠন করেন, কত? 1870 সালে বোম্বে হাইকোর্টের বিচারপতি রানাডে পুনায় সার্বজনীন সভা গঠন করেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, প্রত্যেকটি কিন্তু হাইলাইট করা আছে। তিনি ইন্ডিয়ান লীগ গঠন করেন কত? 1875 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন কে? শিশির কুমার ঘোষ এবং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এরপর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স কমিটি 1914 সালে কে বার্লিনে গঠন করেছিলেন? লালা হরদয়াল ও ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এটিকে বার্লিন কমিটিও বলা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। ইন্ডিপেন্ডেন্স লীগ কত? 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু গঠন করেন 1928 সালে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1907 সালে কে গঠন করেন? তারকনাথ দাস ও মোহন সিং ভাকনা, এটা কোথায়? ক্যালিফোর্নিয়াতে। এই প্রত্যেকটি কিন্তু একই রকমই নাম, কিন্তু কোথায় শুধু জায়গা পরিবর্তন হলেই কিন্তু অপশান বা উত্তরটি আলাদা হয়ে যাবে, এই জন্য কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেওয়া খুবই জরুরি। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1942 সালে রাসবিহারী বসু, কোথায়? সিঙ্গাপুরে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ 1915 সালে কাবুলে, কে করেছিল? রাজা মহেন্দ্র প্রতাপ। একই ধরনের নাম, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ থাকলেই যে সেটা রাসবিহারী বসু উত্তর হবে এমনটা নয়, বা সুভাষচন্দ্র বসু হবে বা তারকনাথ হবে এমনটা নয়, সেটা কিন্তু বুঝে উত্তর করতে হবে, না হলে কিন্তু গুলিয়ে যাবে বা ভুল হয়ে যাবে। এখন কিন্তু মডারেট কোশ্চেন এইভাবেই করা হয়, যে জায়গায় শিক্ষার্থী বা স্টুডেন্টদের ভুল করার জায়গা, সেখান থেকেই কিন্তু প্রশ্নগুলোকে তুলে ধরা হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে পড়া প্রয়োজন। কংগ্রেসের নরমপন্থীরা ইন্ডিয়ান ন্যাশনাল লিবারেটর ফাউন্ডেশন গঠন করেন কত? 1918 সালে, সেই থেকেই তারা উদারপন্থী বলে বিবেচিত হন। এরপর 1894 সালে লখনৌতে মৌলানা শিবলি নুমানি দারুল উলাম নাদওয়াতুল উলেমা ইসলামিক ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। এরপর ভারত সভা, খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, কত সালে? 1876 খ্রিস্টাব্দে। এটা কিন্তু বহুবার পরীক্ষা জিজ্ঞাসা করেছে। স্থান কোথায়? কলকাতার অ্যালবার্ট হল। সহযোগিতায় ছিলেন শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এবং দ্বারকানাথ গাঙ্গুলি। এটির উদ্দেশ্য ছিল রাজনৈতিক মতদর্শনকারী নীতি প্রদর্শনের মাধ্যমে শিক্ষিত ও রাজনীতি সচেতন ব্যক্তিদের দ্বারা সর্বভারতীয় দল গড়ে তোলা। এরপর এর আগেই বলা হয়েছে, আবার রিপিট হচ্ছে। বোম্বে অ্যাসোসিয়েশন কত? 1852 সালে দাদাভাই নৌরোজি। বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কত? 1885 খ্রিস্টাব্দে বদরুদ্দিন তৈয়বজি, ফিরোজ শাহ মেহতা এবং কেটি তিলং। প্রত্যেকটি কিন্তু পরীক্ষা, সেই যে দুটো 21 এবং 22 ভীষণ ইম্পর্টেন্ট, বোম্বে অ্যাসোসিয়েশন আর বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন কত? 1849 সালে জিএল শেট্টি। মাদ্রাজ জনসভা 1884 সালে এমবি রাঘবাচারী আর সুব্রমণিয়াম আয়ার ও পি আনন্দ চাল্লু, এরা তিনজনে মিলে কিন্তু মাদ্রাজ জনসভা 1884 সালে প্রতিষ্ঠা করেন। এগুলোও কিন্তু মানে জেনে রাখা জরুরি, যে আসে না বা আসবেই না এমনটা বলা যায় না, আসতেই পারে, ওই জন্য এগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হাইলাইট করা আছে। ডন সোসাইটি খুব ইম্পর্টেন্ট, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অন্তর্বর্তী সমিতিকে বিপিন বিহারী গাঙ্গুলি। ভারতীয় হোম রুল সোসাইটিকে শ্যামজি কৃষ্ণ বর্মা। ফ্রি ইন্ডিয়া সোসাইটিকে ভিকাজি রুস্তম কামাল। এই তিনটি ইম্পর্টেন্ট, ডন সোসাইটি, ভারতীয় হোম রুল সোসাইটি, ফ্রি ইন্ডিয়া সোসাইটি, প্রত্যেকটি কিন্তু বারবার পরীক্ষা জিজ্ঞাসা করায়। পদ্ম ও সুরিকা সমিতি অরবিন্দ ঘোষ। হিন্দু ধর্ম অন্তরায় বিনাশী সংঘ চাপেকার ভ্রাতৃদ্বয়। এরপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কত সালে হয়েছিল? 1892 খ্রিস্টাব্দে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। ইম্পিরিয়াল কাউন্সিল ও প্রাদেশিক আইন পরিষদগুলির সম্প্রসারণ, পরোক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন, এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে কিন্তু পাস হয়েছিল। আইনসভাকে লেজিসলেটিভ কাউন্সিল
যেটাকে বলা হয় আইনসভা, বাজেট পর্যালোচনার ক্ষমতা প্রদান করা। এর আগে কিন্তু বাজেট পর্যালোচনার ক্ষমতা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের আগে কিন্তু ছিল না আইনসভার কাছে। এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হওয়ার পর থেকে কিন্তু সেই বাজেট পর্যালোচনার ক্ষমতা প্রদান করা হয়। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।